প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এই এপিসোডের নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি সৌমিত্র রায়কে দিয়েছেন ওনারই পরিচিত এক বড় ভাই ফয়সাল মোর্শেদ। ফয়সাল মোর্শেদ ভাই কর্মসূত্রে বর্তমানে ঢাকাতেই থাকেন। ঘটনাটির শিরোনাম ডাকাতের হাজিরা। চলুন মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি ফয়সাল মোর্শেদ ভাই শুনেছিলেন ওনার চাচাতো ভাইয়ের কাছ থেকে। ওনার চাচাতো ভাই আবার এটি শুনেছিলেন তার এক মামার কাছ থেকে, যার নাম সিরাজ। তো এই সিরাজ মামা বর্তমানে সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত একজন মানুষ। 80-র দশকে উনি বিএসসি পাশ করেন। সেই আমলে এত হাই স্কুল ছিল না, কিন্তু আবার কিছু কিছু হাই স্কুলে ভালো বিএসসি না থাকায় সায়েন্সের ছাত্ররা বিএসসি আছে এমন স্কুল দেখে অনেক দূরের স্কুলে ভর্তি হতেন। তো সিরাজ মামা এমন চিন্তা থেকে বাড়ি থেকে অনেক দূরে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় অবস্থিত দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। বাড়ি থেকে দূরে হওয়া স্কুল থেকে আশেপাশের কোনো একটি গ্রামে এক বাড়িতে লজিং থাকতেন তিনি। সেই লজিংটির ব্যবস্থা করে দিয়েছিলেন ওনাদেরই এক আত্মীয়, যাকে ওই এলাকার মানুষ হালিম মাস্টার নামে চেনে। ঘটনাটি সিরাজ মামার এক বন্ধুর সাথে ঘটেছিল। ওনার নামটি ছদ্মনাম হিসাবে ব্যবহার করা হয়েছে, আমরা দেলোয়ার মিয়া হিসাবে তার নামটি উপস্থাপন করছি। কারণ হচ্ছে এই দেলোয়ার মিয়া এখনও জীবিত রয়েছেন। এমনকি এই এলাকায় উনি একসময় এই মেম্বার ইলেকশনও করেছেন, তাই কেউ কেউ ওনাকে দেলোয়ার মেম্বার বলেও ডাকে। তবে অনেকেই ওনাকে আড়ালে দেলোয়ার ডাকাত নামেই ডাকে, কারণ উনি যৌবনকালে ডাকাতি সহ বেশ কিছু অপরাধের সাথে যুক্ত ছিলেন। আবার উনি মারাত্মক কিছু মামলার আসামি। এই মামলাগুলো নাকি এখনও দু একটা চলমান রয়েছে, নিষ্পত্তি হয় নাই, যার কারণে কিন্তু আমরা ছদ্মনাম ব্যবহার করেছি। ওনাকে সিরাজ মামার পুরোপুরি বন্ধু বললে অবশ্য ভুল হবে। মূলত মামা যে বাড়িতে লজিং থাকতেন সেই বাড়ির পাশের বাড়ি ছিল এই দেলোয়ার মিয়াদের। সমবয়সী হওয়ায় একটু উঠা বসা ছিল আগে থেকেই। আবার মামা পরবর্তীতে সেই গ্রামেই বিয়ে করায় দেলোয়ার মিয়ার সাথে ওনার একটু সখ্যতাই ছিল। শ্বশুরবাড়িতে গেলে রেগুলার দেখাও হতো। একবার অনেক রাতে সাইকেলে করে পাঁচরুখি বাজার নামক এক বাজার থেকে শ্বশুরবাড়ি যাওয়ার সময় পথে মামাকে একদল ডাকাত ধরে। তারা মামাকে আটকে দিয়ে সব কিছু লুট করতে যাচ্ছিল। তখন মামা দেলোয়ার মিয়ার বন্ধু পরিচয় দেন। এই পরিচয় শুনে ডাকাতরা ওনাকে সসম্মানে ছেড়ে দেয়। ফলে বোঝা যায় দেলোয়ার মিয়া ওই লাইনের কত বড় মাপের ব্যক্তি ছিলেন, মানে কত বড় মাপের ডাকাত ছিলেন আর কি। যাই হোক, 70-এর দশকের শেষের দিকে এলাকার কোনো একটা সমস্যা নিয়ে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। বল্লমের আঘাতে একজন ব্যক্তি খুন হন। সেই হত্যাকাণ্ডটি মূলত তিনিই ঘটিয়েছিলেন। ফলে ওনার নামে একটি হত্যা মামলা হয়। বেশ কয়েক মাস পালিয়ে থেকে এরপর ধরা পড়েন পুলিশের হাতে, জেল খাটেন কয়েক মাস। এরপর জামিনে ছাড়া পেলেও রেগুলার ময়মনসিংহ কোর্টে হাজিরা দিতে হতো ওনাকে। তখন 80-র দশক, শীতকাল। ময়মনসিংহ কোর্টে হাজিরা দিতে দেলোয়ার মিয়া ওনার সমবয়সী এক চাচা সম্পর্কের ব্যক্তি বাবুল মিয়াকে নিয়ে রওনা দেন ময়মনসিংহের উদ্দেশ্যে। ওনাদের যাত্রাপথ হচ্ছে চর আলগি নামক একটা গ্রাম। সেই গ্রাম থেকে নৌকায় করে নদী পার হয়ে গফরগাঁও উপজেলায় যেতে হবে, সেখান থেকে ট্রেনে করে ময়মনসিংহ। ওনারা সকাল সকাল বের হয়ে যান বাড়ি থেকে। আঁকাবাঁকা মেঠো পথ, দুপাশে গম ক্ষেতের সারি, কুয়াশায় শুধু রাস্তাটাই দেখা যায়। গমের রাস্তাটা বা ক্ষেতটা চোখে পড়ে না। মাঝে মাঝে কিছু তাল গাছ নজরে পড়ে। কোনো রকমের শাল গায়ে জড়িয়ে ফনিক্স সাইকেল চালিয়ে যাচ্ছেন দেলোয়ার মিয়া। পেছনের ক্যারিয়ারে বসা ওনার চাচা বাবুল মিয়া। একসময় নদী পাড়ে আসেন। শীতে নদীর পানি শুকিয়ে মূল ঘাট থেকে অনেকটাই নিচে নেমে গিয়েছে। ফলে কিছুটা কাদা রাস্তা মারিয়ে সাইকেলটাকে কাঁধে নিয়ে নৌকা পর্যন্ত যেতে হয় তাদের। সাইকেলটা নিয়ে নেয়ার উদ্দেশ্য হচ্ছে এটিকে ওনারা গফরগাঁও স্টেশনের পাশে ওনার এক আত্মীয়ের দোকানে তালা মেরে রেখে যাবেন। তারপর ময়মনসিংহ থেকে আসার সময় এটি চালিয়ে আবার বাড়িতে চলে আসবেন। কথা মতো সাইকেল গফরগাঁও স্টেশনের পাশে সেই আত্মীয়ের দোকানে রেখে ওনারা চলে যান ময়মনসিংহে। সেখানে কোর্টে হাজিরা দেন। এরপর চলে যান সিনেমা হলে সিনেমা দেখতে। ময়মনসিংহে তখন বেশ বড় এবং নাম করা কিছু সিনেমা হল ছিল।
দেলোয়ার মিয়া এবং বাবুল মিয়া বিকেলের শো শেষ করে সন্ধ্যার দিকে ট্রেনে করে ফেরত আসেন গফরগাঁওয়ে। রাত তখন প্রায় 8টা। একে তো 80-র দশকের রাত, তারপর শীতকাল, রাত 8টা মানে তো অনেক রাত। একে তো আবার অন্ধকার রাতের রাস্তা, তার উপর কুয়াশা আর শীত। চর অঞ্চলে আবার ডাকাতেরও সমস্যা আছে। তাই বাবুল মিয়া প্রস্তাব দেন রাতে গফরগাঁয়ে আত্মীয়র বাড়িতে থেকে যেতে। আত্মীয়র বাড়ি আবার দোকান থেকে 1/2 কিলোমিটার দূরে মহির খারুয়া নামক গ্রামে। বাবুল মিয়ার প্রস্তাবটা পছন্দ হয় না দেলোয়ার মিয়ার। তিনি কারো বাড়িতে থাকার পক্ষপাতী নন। তাছাড়া সুঠামদেহী দেলোয়ার মিয়ার ভয় ডর তেমন কিছুই নেই। রাস্তায় কোনো ডাকাতও ওনাকে কিছু বলবে না, কারণ তিনি এদের বেশিরভাগকেই চেনেন, আর এই সমস্ত ডাকাতগুলো তারই শিষ্য। তবে বাবুল মিয়াকে উনি অবশ্য জোর করেননি। ওনাকে দোকানে রেখে সাইকেল নিয়ে একাই বাড়ির পথে রওনা দেন দেলোয়ার মিয়া। যখন উনি ঘাটে পৌঁছালেন, দেখলেন যে সারা ঘাটে কোনো নৌকা নেই, কোনো লোকও নেই। আসলে সন্ধ্যার পর পারতপক্ষে এই রোডে কেউ যাতায়াত করে না ওই সময়ের প্রেক্ষাপটে। মূল কারণ হচ্ছে এমনিতে চর এলাকা, তারপর ডাকাতের ভয়। কিন্তু একটা নৌকা যদি পেতেন, কোনোরকমে তো চলে যেতে পারতেন। এই নদীতে তেমন পানি নেই, হয়তো বা বুক সমান পানি, কিন্তু শীতের দিন, তারপরে সাইকেল আছে সাথে, ফলে অন্য কোনো চিন্তাও করা যাচ্ছে না। অগত্যা গফরগাঁও ফিরে যাওয়ার জন্য মনস্থির করলেন দেলোয়ার মিয়া। হঠাৎ কেউ যেন ওনাকে ডাক দিল, এই যে ভাই, নদীর ওই পারে যাবেন? হ্যাঁ যাবো তো, এই বলে পেছনের দিকে তাকান দেলোয়ার মিয়া। দেখেন একটু দূরে 5 জন অচেনা লোক চাদর জড়িয়ে বসে আছে নদীর ঘাটে। বোঝা যাচ্ছে তারাও নদীর ওই পারেই যাবে। একজনের শুধু মুখ খোলা, তিনি কথা বলছেন, বাকি 4 জন চাদর দিয়ে মুখমণ্ডল ঢেকে রেখেছেন। তারা একদম নীরব, মনে হচ্ছে তারা দেলোয়ার মিয়ার ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই করছে না। দেলোয়ার মিয়া বললেন, নৌকা যে নাই, যাব কীভাবে ওই পারে? অচেনা লোকদের মধ্যে একজন বলে, আমাদের একটা নৌকা আসবে কিছুক্ষণের মধ্যে, আপনাকেও সেটাই নিয়ে যাব, যাবেন আমাদের নৌকায়? দেলোয়ার মিয়া বলেন, ওপারে যেতে পারলে তো আমার অনেক উপকারী হয়, অবশ্যই যাব, নাহলে তো আবার গফরগাঁওয়ে ফেরত যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল আমার। তো দেলোয়ার মিয়া কিছুটা ওনাদের দিকে তাকিয়ে এবং কিছুটা এগিয়ে গিয়ে বলেন, আপনারা কোত্থেকে আসছেন আর যাবেনই বা কোথায়? তো লোকটা জবাব দেয়, আমরা হচ্ছে গোয়াল, এলাকায় ঘুরে ঘুরে গবাদি পশুর চিকিৎসা করি, আমাদের বাড়ি মোহনগঞ্জ। দেলোয়ার মিয়া অপরিচিত ব্যক্তিদের সাথে থাকা জিনিসপত্রের দিকে তাকান, দেখে সত্যি বুঝতে পারলেন যে তারা আসলে গোয়াল। আগেকার দিনে এই ধরনের ভেট চিকিৎসক বা গবাদি পশুর চিকিৎসক এরকম ছিল না। ফলে গ্রামে গ্রামে এই গোয়াল নামের পেশার ব্যক্তিরা ঘুরতেন। কোনো গবাদি পশু অসুস্থ থাকলে অর্থের বিনিময়ে তারা সেটার চিকিৎসা করে দিতেন। সহজ বাংলায় বলতে গেলে ওনারা ছিলেন গবাদি পশুর হাতুড়ে চিকিৎসক। গোয়ালরা কাঁধে একটা লাঠি নিয়ে সেটার অগ্রভাগে ব্যাগ ঝুলিয়ে রাখতেন। সেই ব্যাগে থাকতো নানান ধরনের চিকিৎসা সামগ্রী। গরু ছাগলের নানান রোগ সহ ছোটোখাটো কাটাছেঁড়া কিংবা অপারেশনও তারা করতেন অত্যন্ত সিদ্ধ হস্তে। বংশ পরম্পরায় এই বিদ্যাটা তারা অর্জন করতেন আর কি। তো ওনাদের সাথে কথা বলতে বলতেই নৌকা চলে এলো ঘাটে। দেলোয়ার মিয়ার সাথে একজনই কথা বলছিল গোয়ালাদের থেকে। বাকিরা মানে খুবই গভীর চাহনিতে অবাক নয়নে দেখছিল দেলোয়ার মিয়াকে, কোনো কথা বলছে না তারা। ঘাটে নৌকা আসতেই প্রথমে 3 জন কিছু না বলে চুপি চুপি উঠে গেল নৌকায়। উঠে একদম কিনারায় মাঝের কাছে গিয়ে বসলো। এরপর দেলোয়ার মিয়ার সাথে কথা বলতে থাকা লোকটি দেলোয়ার মিয়াকে নৌকায় ওঠার আহ্বান জানায়। তিনি কাঁধে সাইকেলটাকে উঠিয়ে নৌকায় তোলেন এবং নৌকার ঠিক মাঝামাঝি বসেন। আর নৌকার অপর কোণায় কথা বলা লোকটি সহ আরেকজন বসেন। নৌকা চলতে শুরু করলো। একটা নীরব নিস্তব্ধ পরিবেশ। কুয়াশার চাদর থাকলেও এতটা ঘন ছিল না কুয়াশা। চাঁদের আলো বোঝা যাচ্ছে নদীর বুকে। হালকা মৃদু শীতল বাতাস শীতকে যেন আরও বাড়িয়ে তোলে। হঠাৎ পকেট থেকে বিড়ির প্যাকেটটা বের করেন দেলোয়ার মিয়া। চট করে একটা বিড়ি ধরান। উনি বিড়ি ধরানোর সাথে সাথেই নৌকাটা কেঁপে ওঠে। হঠাৎ করে নৌকাটা বিড়ি ধরানোর সাথে সাথে কেন কাঁপল? মনে হলো এই বিড়ি ধরানোর পর অস্বস্তিতে পড়ে যায় নৌকার যাত্রীরা। একজন আরেকজনের দিকে তাকাতে থাকে বারবার। তখন কথা বলা লোকটি বলে ওঠে, ভাই, বিড়ি ধোয়া সহ্য করতে পারছি না, দয়া করে বিড়িটা ফেলে দেন। এখন এত আদর করে নিজেদের নৌকায় করে যারা নদী পার করে দিচ্ছে, তাদের কথা কি আর ফেলা যায়? দেলোয়ার মিয়া নদীতে ফেলে দেন তার বিড়িটা।
বিড়িটা ফেলতে গিয়ে খেয়াল করেন নদীতে নৌকা চলছে, কিন্তু বৈঠা কিংবা নৌকার কোনো স্রোত নদীতে নেই। বিষয়টা তখনও পুরোপুরি বুঝে উঠতে পারেননি দেলোয়ার মিয়া। মাঝ নদী পার হওয়ার পর লক্ষ্য করেন নৌকার এক পাশে দুইজন, মাঝে তিনি তার সাইকেল নিয়ে বসে আছেন, আর মাঝের এক সাইডে থাকা তিনজন নেই। দেলোয়ার মিয়া প্রশ্ন করেন, ওনারা তিনজন কোথায় গেল? সেই অপরিচিত লোকটি জবাব দেন, ওনারা ওনাদের জায়গাতে নেমে গেছেন। নৌকা নদীর বুকে, অথচ তিনজন লোক নদীর মাঝে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। দেলোয়ার মিয়া ভয় পান। উনি বুঝতে পারেন যে কিছু একটা সমস্যা আছে, তবে উনি তখনও বিশ্বাস করতে পারছেন না যে নৌকায় ওনার সাথে বসে থাকা বাকি দুইজন মানুষ ভিন্ন অন্য কিছু হতে পারে। শীতের রাতেও উনি ঘামতে শুরু করেন। নিঃশব্দে নৌকা এসে পৌঁছায় চর আলগির ঘাটে। নৌকা থেকে নামার সময় কিছু টাকা সাধেন তিনি মাঝিকে, কিন্তু ওই কথা বলার লোকটি দেলোয়ার মিয়াকে বলেন, নৌকার টাকা দিতে হবে না, আপনি নেমে যান। এই পারে কিছুটা কাদা পার হয়ে চরে উঠতে হয়, ফলে সাইকেল আবারও কাঁধে নিয়ে আগাতে শুরু করলেন দেলোয়ার মিয়া। নৌকা থেকে নেমে ওনার আগে আগে হাঁটতে শুরু করেন নৌকায় থাকা দুজন ব্যক্তি। কিছুটা এগিয়ে এসে দেলোয়ার মিয়া পেছনে তাকিয়ে দেখেন যে নৌকা নেই, পেছনে মাঝিও নেই। পিলে চমকে ওঠে তার। সামনে তাকিয়ে দেখেন সামনে থাকা দুজন গোয়ালার একজনও নেই। এত বিশাল চরে কাঁধে ফনেক্স সাইকেলটা নিয়ে একা একা কাদা মারিয়ে যাচ্ছেন উনি। ভয়ে আত্মা জমে গেছে ওনার, কিছুই মাথায় আসছে না। দ্রুত হাঁটা শুরু করলেন উনি। হঠাৎ খেয়াল করলেন কাদায় কচকচ করে কারা যেন হেঁটে হেঁটে দেলোয়ার মিয়ার পেছন পেছন আসছে। দেলোয়ার মিয়া একবার কাঁধ ঘুরিয়ে দেখেন সেই পাঁচজন গোয়ালা দেলোয়ার মিয়ার পেছন পেছন আসছে, সাথে ওই মাঝিটাও আসছে। দেলোয়ার মিয়া পেছনে তাকাতে তারা সবাই মিলে হাসাহাসি শুরু করলো। এমন বিদঘুটে হাসি মনে হচ্ছে কয়েকটা শেয়াল মিলে একসাথে হুক্কা হওয়া শুরু করেছে বা খ্যাক খ্যাক করে হাসছে। এবার আর ধৈর্য কিংবা সাহস ধরে রাখতে পারলেন না তিনি। কাঁধ থেকে সাইকেলটা ফেলে দৌড় দেন গ্রামের দিকে। পেছন থেকে হাসির শব্দটা মনে হচ্ছে তার সাথে সাথেই আসছে। পেছন থেকে একজন ডাকে, দেলোয়ার, নৌকার মজুরি দিয়ে যা। বাকিরা আরও জোরে খেক খেক করে হেসে ওঠে। একজন আবার বলে, কত দূর যাবি রে দেলোয়ার, আমরা তোর সামনেই আছি। এরপর দেলোয়ার মিয়া বেহুশের মতো দিক বিদিক দৌড়াতে থাকেন। উনি ধরে নেন আজকে ওনার জীবনের শেষ দিন, আর হয়তোবা এই দুনিয়া দেখা হবে না, সকালের সূর্যের আলো উনি আর দেখতে পাবেন না। কিছুক্ষণের মধ্যে ওনার ভবলীলা সাঙ্গ হতে চলেছে। মুখ দিয়ে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোনো দোয়া দুরুদও আসছিল না ওনার। দৌড়াতে দৌড়াতে এক বাড়ির দুয়ারে এসে চিৎকার দিয়ে লুটিয়ে পড়েন উনি। বাড়ির লোকজন দেলোয়ার মিয়ার চিৎকার শুনে বেরিয়ে আসেন, ওনাকে ঘরে নিয়ে যান এবং পানি ছিটা দিয়ে জ্ঞান ফেরান। জ্ঞান ফেরত আসার পরই উনি এতক্ষণ ঘটে যাওয়া ঘটনাটি বলেন ওই বাড়ির সবাইকে। বাড়ির লোকজন বুঝতে পারে দেলোয়ার মিয়ার সাথে এতক্ষণ কি ঘটেছে। তো ওনারা বলেন, রাতে আর নদীর পাড়ে আপনাকে সাইকেলটা খুঁজতে যেতে হবে না, ফজরের আজানের পর সাইকেল আনতে যাব, আপনি বিশ্রাম নেন, এর মধ্যে ওখানে কেউ আসবে না। সেদিন রাত্রে সেই অবয়বগুলো বাড়ির পেছন থেকে বাড়ির চালে সমানে ঢিল ছুটতে থাকে। এই বাড়ির মুরব্বী হাতে টর্চ নিয়ে বাইরে বের হন। ওনাকে দেখে বাড়ির পেছনে ওই ঢিল মারতে থাকা অবয়বগুলো হঠাৎ করে কুকুরের রূপ নিয়ে গম ক্ষেতের ভেতর দিয়ে নদীর দিকে চলে যায়। মুরব্বী জোরে জোরে চিৎকার করে বলতে থাকেন, তোদের কেন মানা করা হয়েছে, তবুও এই বাড়ির ত্রিসীমানায় পা রাখছিস, তোরা জানিস না এটা কার বাড়ি? অবয়বগুলো আর কোনো শব্দ করে না, এক দৌড়ে অদৃশ্য হয়ে যায়। সারা রাত ধরে আর দেলোয়ার মিয়ার ঘুম হয়নি। একে তো শরীর ক্লান্ত, তারপর রাতে দৌড়ের কারণে তার পায়ের বিভিন্ন জায়গায় কেটে গেছে, কোনো কোনো জায়গায় কাটা বিঁধেছে। ফজর আজান দিতেই সেই বাড়ির মুরব্বীকে নিয়ে তিনি সাইকেল খোঁজার জন্য রওনা দেন। গিয়ে সারা ঘাট তন্ন তন্ন করে খুঁজেও কোথাও সাইকেল খুঁজে পাননি তিনি। অনেক খোঁজাখুঁজি করে ঘাট থেকে বেশ কিছুটা দূরে এক শন গাছের ঝোপের কাছে পাওয়া যায় ওনার সাইকেলটি। সাইকেলের পাশে থাকা কাদা আর বালুতে তার নিজের পায়ের ছাপসহ কিছু কুকুর জাতীয় প্রাণীর ছাপ স্পষ্ট দেখতে পান উনি। প্রাণীর পায়ের ছাপগুলো কুকুরের থেকেও বড় সাইজের ছিল। সেই মুরব্বী তাকে সাইকেলটি নিতে বলেন, আর মুরব্বী নিজে সেই প্রাণীর ছাপগুলো পা দিয়ে ঘষে ঘষে মুছে ফেলেন। কেন এমনটা করলেন? পা দিয়ে কেন মুছলেন? যাই হোক, এরপর দেলোয়ার মিয়া সাইকেল চালিয়ে ধীরে ধীরে বাড়িতে ফেরত আসেন।
উনি আর কখনো রাতে এই রোডে যাতায়াত করেননি। উনি এই ঘটনার পর অসুস্থ কিংবা কোনো সমস্যায় ভোগেননি, তবে কবিরাজ দেখিয়েছিলেন। কবিরাজ তাকে জানিয়েছিল ওইগুলো মূলত খবিশ প্রকৃতির জিন ছিল। কিন্তু উনি কখনোই একটা হিসাব মেলাতে পারেন না, গোয়ালা পরিচয় দেয়া সেই অবয়বগুলো কেন কিংবা কী উদ্দেশ্যে তাকে নদী পার করালো। মারার ইচ্ছা থাকলে তো মাছ নদীতেই মেরে ফেলতে পারত। তাছাড়া গ্রামের সেই মুরব্বীর আচরণ দেখে মনে হলো উনি ওইসব অবয়বগুলোকে আগে থেকেই চিনতেন। কিন্তু কিভাবে চেনেন, কেন চেনেন? কোর্টে হাজিরা দিয়ে ফেরার পথে জিনদের হাজিরার সম্মুখীন হতে হলেও সেবারের মতো আল্লাহর রহমতে প্রাণে বেঁচে গিয়েছিলেন একসময়ের দুর্ধর্ষ ডাকাত দেলোয়ার মিয়া। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো দেলোয়ার মিয়ার এই ঘটনাটি? আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। চলুন প্রিয় লিসেনার্স, এবার চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আর এই ঘটনাটির শিরোনাম অভিশপ্ত জমিদার বাড়ি। এই ঘটনাটি সৌমিত্র রয়কে দিয়েছেন আকিব জাভেদ ভাই। এই আকিব জাভেদ ভাই মূলত আমাদের মডারেটর বদরুজ্জামান রাকিবের ভাইয়ের একজন সহকর্মী। সৌমিত্র রয় গত মাসের এক সন্ধ্যায় একটি কাজে রাকিব ভাইয়ের অফিসের ওখানে ওনার সাথে দেখা করতে গেলে এই আকিব জাভেদ ভাইও এসেছিলেন। তখন সৌমিত্র রায় জানতে পারেন আকিব জাভেদ ভাইয়ের বাড়ি ফরিদপুর জেলার ঈশান গোপালপুর উপজেলার কোতোয়ালি থানার চাঁদপুর গ্রামে এবং ওনার পূর্বপুরুষ জমিদার ছিলেন। যেহেতু এখন আর জমিদারি প্রথা নেই, তাই ওনাদের সেই জমিদারি না থাকলেও বিশাল জমিদার বাড়িটি কিন্তু আছে। আকিব জাভেদ ভাই সৌমিত্র রয়কে আরও জানালেন ওনাদের ওই জমিদার বাড়িতে নাকি অনেক ভৌতিক ঘটনা রয়েছে। তখন সৌমিত্র রয় সেই বিষয়ে জানতে চাইলে আকিব জাভেদ ভাই ওনাদের জমিদার বাড়িটা কেন্দ্রিক বেশ কিছু ছোট ছোট ঘটনা উপস্থাপন করেন। পরবর্তীতে সৌমিত্র রয় সেগুলোকে একত্র করে একটি ঘটনায় রূপ দেওয়ার চেষ্টা করেছেন, আর এখন সেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আকিব জাভেদ ভাইদের যে বাড়িটি, সেটির বয়স এখন প্রায় 110 থেকে 120 বছর। এটি মূলত আকিব জাভেদ ভাইয়ের যিনি দাদার দাদা ছিলেন তার হাতে তৈরি করা। তখন স্বাধীনতার আগে, মানে পশ্চিম পাকিস্তানিদের সাথে উনি ব্যবসা বাণিজ্য করতেন, আর এটা হতো নদীপথে, মানে ব্যবসা বাণিজ্যটা হতো নদীপথে। এই বাড়িটি করা হয়েছিল একদম পুরানো জমিদারির বাড়ির স্টাইলে আর কি। আকিব জাভেদ ভাইয়ের দাদার বাবার এক ভাই ছিলেন, যিনি আসলে তৎকালীন সময় বাইজি অথবা নর্তকী বা নাচনেওয়ালি বলতে আমরা যাদেরকে বুঝি, তাদেরকে নিয়ে শৌখিনতা প্রকাশ করতেন। তো উনি একটি ঘর বানিয়েছিলেন কাচারি ঘরের মতো, যেখানে ওই বাইজিরা থাকতো এবং নিয়মিত সেখানে নাচ গানের আসর বসত। এরপর পরবর্তী প্রজন্ম আসলে যখন ওই বাড়িটির দায়ভার আকিব জাভেদ ভাইয়ের দাদাদের উপর হস্তান্তর হয়, তখন ওনারা এই বিষয়টি বন্ধ করে দেন এবং ওই ঘরটি তখন গুদাম ঘর হিসাবে ব্যবহৃত হতে থাকে। যেমন আলু, পেঁয়াজ, শুকনা মরিচ এরকম জিনিসগুলো ওই ঘরে রাখা হতো। আর ওই ঘরটি পাহারা দায়িত্ব দেওয়া হয়েছিল আকিব জাভেদ ভাইয়ের এক চাচাকে। এক রাতে ওই চাচা হঠাৎ করে শুনতে পান ওই ঘরটি থেকে নূপুরের আওয়াজ আসছে। আওয়াজটি মানে এরকম যে নূপুর পরে কেউ নাচলে বা দৌড়ালে যেরকম শব্দ হয় ঠিক তেমন। তো চাচা আসলে প্রথম দিকে বিষয়টা খুব একটা পাত্তা দেন না, ভাবেন এটা হয়তো ওনার মনের ভুল। এইভাবে বিছানায় এসে শুয়ে পড়েন। শোয়ার পর উনি ঘুমিয়েও পড়েছেন, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করেই শরীরে ঝাঁকুনি অনুভব হওয়াতে চাচার ঘুম ভেঙে যায়। তখন চাচা লক্ষ্য করেন যে ওনার খাটটি ধরে কে যেন জোরে জোরে ঝাঁকাচ্ছে। উনি উঠে বসার পরেই বিষয়টি থেমে যায় এবং সব কিছু স্বাভাবিকও হয়ে যায়। চাচা একটু ভয় পেলেও উনি আর তেমন কিছু না ভেবে চুপচাপ শুয়ে থাকেন। এরপর আবার যখন ওনার চোখে একটু ঘুম লেগে এসেছে, সেই মুহূর্তে পুনরায় ওনার খাটটি কাঁপতে থাকে। তখন উনি ঘুম জড়ানো চোখে তাড়াহুড়ো করে যখন আধো অন্ধকারে খাট থেকে নামতে গিয়েছেন, তখন উনি পায়ের তলায় কোনো মাটির স্পর্শ পান না। ভালো করে খেয়াল করে চাচা বুঝতে পারেন যে ওনার খাটটি মাটি থেকে প্রায় 1 হাত উপরে উঠে গিয়েছে। প্রচণ্ড ভয়ে চাচা এক লাফ দিয়ে মাটির উপর পড়ে চিৎকার করতে করতে সেখান থেকে দৌড়ে বের হয়ে যান। পরবর্তীতে এই একই ঘটনা আরও কয়েকবার ঘটার পর ঘরটি থেকে সব
মজুদ সামগ্রী অন্যত্র স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ঘরটিকে খালি অবস্থাতেই ভালো করে তালাবদ্ধ করে ফেলে রাখা হয়। উল্লেখ্য, এই ধরনের ঘটনায় ভয় পাওয়া ব্যতীত কারোর কোনো শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি। আর আরও বেশ কিছু সময় পর আকিব জাবেদ ভাইয়ের বাবা সেখানে আরও একটি অদ্ভুত ঘটনার সম্মুখীন হন। সেদিন রাত্রে ওনাকে জরুরি কাজে ওনাদের বাড়ি থেকে গ্রামেরই আরও 10-15টি বাড়ি পরে একটি বাড়িতে যেতে হবে। তো উনি হাতে হারিকেন নিয়ে বাড়ি থেকে বাইরে বের হয়েছেন। যখন উনি সেই ঘরটির পাশে দিয়ে আসলে বেরিয়ে যাচ্ছিলেন, তখন দূর থেকে ওনার কাছে মনে হয় ওই ঘরটির সামনে বিশাল ছায়ামূর্তির মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। উনি কৌতূহলী হয়ে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন যে একটি হাতি দাঁড়িয়ে আছে ওই ঘরটির সামনে, কিন্তু এটা ছিল অসম্ভব। উনি বিষয়টিকে আরও ভালো করে পর্যবেক্ষণ করার জন্য খুবই আস্তে আস্তে সেদিকে এগিয়ে যেতে থাকেন। এগিয়ে যেতে যেতে উনি দেখেন, মনে হলো যে হাতিটা উনি একটু আগে দেখেছিলেন সেটা একটা ঘোড়াতে রূপান্তরিত হয়ে গেল। এরপর উনি যখন আরেকটু কাছে গিয়েছেন, তখন ওনার কাছে মনে হলো সেটা একটা বাঘে রূপান্তরিত হয়ে গেল। ওনার ভয় লাগছিল। উনি কিন্তু বেশ সাহসী ছিলেন, তারপরও ভয় পাচ্ছিলেন। যেহেতু এটা ওনাদের বাড়ির সীমানার মধ্যেই দেখা যাচ্ছিল, তাই উনিও চাইছিলেন একদম কাছে গিয়ে দেখে আসতে আসলে ব্যাপারটা কি। আরেকটু আগাতে সেটা মনে হলো একটা বিড়াল হয়ে গেল। এরপর যখন উনি ঘরটির বেশ কাছাকাছি চলে গেলেন, তখন দেখলেন সেটা বিড়াল থেকে রূপান্তরিত হয়ে একটা সাপের রূপ ধারণ করলো এবং ওনার উপস্থিতি টের পেয়ে বোধ হয় খুব দ্রুত সরসর করে নিচে পাশে একটি ঝোপের মধ্যে ঢুকে গেল। এরকম আরও টুকটাক ঘটনা ওই ঘরকে কেন্দ্র করে ঘটত, তবে এতে করে কখনোই কারোর শারীরিক কোনো ক্ষতি হয়নি। পরবর্তীতে একজন অভিজ্ঞ হুজুরকে ডেকে নিয়ে আসা হয় এবং ওনার পরামর্শে ঘরটিকে একদম ভেঙে ফেলা হয়। ঘরটি ভেঙে ফেলার পর থেকে সেখানে আর কোনো সমস্যা হয়নি। এখনও সেই জায়গাটি আছে যেখানে ওই ঘরটি ছিল, কিন্তু এখন সেখানে কোনো ঘর নেই, শুধু কিছু অবশিষ্টাংশ পড়ে রয়েছে। এরপর আসি আর একটা বিষয়। যেহেতু ওনাদের জমিদারি ছিল, তাই সেখানে লাঠিয়াল বাহিনী ছিল, খাজনা আদায় এবং ক্ষমতা প্রদর্শনের বিষয়গুলোও কিন্তু ছিল। তবে বাড়িটি করার পর এক পর্যায়ে আকিব জাবেদ ভাইয়ের বাবাদের সময়ে এসে অনেকেই ধারণা করেন বাড়িটির কোথাও হয়তো অনেক মূল্যবান কোনো গুপ্তধন লুকায়িত রয়েছে। এই ধারণাটি তৈরি হওয়ার পেছনে অবশ্য কিছু কারণও রয়েছে। অনেকে স্বপ্নে এরকম অনেক কিছু আবছা আবছাভাবে দেখতে পেতেন যে এই বাড়িতে অনেক মূল্যবান ধন সম্পত্তি লুকায়িত অবস্থায় রয়েছে। এর মধ্যে এই যে আকিব জাবেদ ভাইয়ের বাবা, ওনার কাছে নাকি একটি পরী আসতো। এই পরীটি আকিব জাবেদ ভাইয়ের বাবাকে স্বপ্নে দেখিয়েছিল যে এই বাড়িটির নিচে এবং পুকুরের তলদেশে, মানে এই বাড়ির পাশে যে পুকুর রয়েছে, এই পুকুরের তলদেশ দিয়ে একটি গোপন সুড়ঙ্গ পথ রয়েছে, যেখানে ওইসব মূল্যবান সামগ্রী লুকায়িত অবস্থায় রাখা হয়েছে, আর ওই পরীরাই সেগুলোর হেফাজত করে। এইসব ধন সম্পদ কারণ না, এগুলো কেউ পাবে না। এই পরীটি নাকি মাঝে মধ্যেই ওনাকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যেত। পরীটি নাকি একবার ওনাকে বলেছিল যে ওনাদের বাড়ির যে ছাদ, সেখানে এক কোণে নিম্নমুখী একটি গর্ত রয়েছে, যেটি মাটির নিচ পর্যন্ত নেমে গিয়েছে। কিসের না কিসের গর্তের কথা বলেছে পরীটা, এইভাবে উনি এটা আর খুব বেশি আর পাত্তা দেন নাই। পরে অবশ্য ওই গর্তটা ওনাদের চোখে পড়েছিল। ছাদের এক কোণে ছোট একটি গর্ত, অথচ ওনাদের পুরো বাড়িটা কিন্তু ছিল পাকা বাড়ি, তাই এরকম গর্ত তৈরি হওয়াটা আসলে কিছুটা অস্বাভাবিকই বটে। বেশ কয়েক বছর পর আকিব জাবেদ ভাইয়ের বাবা চাচারা একদিন যখন কোনো কাজের ছাদে ওঠেন, তখন ওরা দেখতে পান ছাদের উপর অনেকটা জায়গা জুড়ে বিশাল একটা কালো সাপ অবস্থান করছে। সেই সাপটি এতটাই বড় এবং এতটাই ঘন কালো রঙের যে ওনারা বেশ ভয় পেয়ে যান। এরকম সাপ সাধারণত ওনাদের ছাদে কোনোভাবেই আসার কথা নয়। ওনাদের উপস্থিতি টের পেয়ে ওই সাপটি ছাদের কোণার দিকে যেতে থাকে। এক পর্যায়ে সেখানে যে গর্তটি ছিল সেটার মধ্যে ঢুকে মিলিয়ে যায়। এসব দেখে ওনারা বুঝতে পারেন যে এটি কোনো স্বাভাবিক বিষয় নয়। তখন ওনারা একজন ভালো হুজুরের কাছে যান। হুজুর ওনাদের কাছে থাকা সব কথা শুনে কয়েকদিন পর ওনাদেরকে আবার দেখা করতে বলেন। পরবর্তী যেদিন ওনারা হুজুরের কাছে যান, তখন হুজুর বলেন যে এই সাপটি আসলে আপনাদের বাড়ির জায়গার অনেক পুরনো এক বাসিন্দা।
আর এটি মূলত কোনো সাপ নয়, এটি হচ্ছে একটি শক্তিশালী জিন। এই জিনটি আপনাদের বাড়ির জায়গার মধ্যে থাকা খুবই মূল্যবান কোনো একটা কিছুর পাহারার দায়িত্ব পালন করে। সাধারণত সে গর্তের ভেতর থেকে বের হয় না, কিন্তু বছরের নির্দিষ্ট কিছু সময় সে বের হয়ে পুরো ছাদের উপর সে কিছু সময় থাকে, পুরো ছাদটা প্রদক্ষিণ করে। এরকম একটি সময়ই আপনারা মূলত তাকে দেখেছেন। সে আপনাদের কোনো ক্ষতি করবে না, আর আপনারা কিন্তু ভুলেও তাকে কখনো আঘাত করতে যাবেন না, অথবা তার চলাচলের যে গর্তটি রয়েছে সেটি বন্ধ করতে যাবেন না। আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনাদের। হুজুরের কাছ থেকে এটা জেনে ওনারা তো মোটামুটি নিশ্চিত হয়েই গেলেন যে বাড়িতে আসলেই কোনো মূল্যবান জিনিস রয়েছে, কিন্তু বিষয়টি যেহেতু বেশ ভয়ের, তাই ওনারা সিদ্ধান্ত নেন যে বিষয়টি ওনারা তেমন কারোর কাছে বলবেন না, বিশেষ করে বাড়ির মহিলা সদস্যদের কাছে। বাড়ির মহিলা সদস্যরা কিন্তু দীর্ঘ সময় ধরে এই বিষয়ে তেমন কিছুই জানতেন না। এরপর 2010 সালে একদিন বিকালে আকিব জাবেদ ভাইয়ের এক ভাবি, যিনি ওই সময় নতুন বিয়ে হয়ে ওনাদের বাড়িতে এসেছিলেন, উনি শ্বশুরবাড়ির এত বড় একটা ছাদ দেখে একটু বেড়ানোর জন্য সেখানে উঠেছিলেন। উনি যেই কিনা ছাদে উঠেছেন, দেখেন যে ভয়ানক মোটা ও কালো একটি সাপ ছাদের উপরে পাক খাচ্ছে। হঠাৎ করে এমন দৃশ্য দেখে উনি তীব্র আতঙ্কে চিৎকার করে ওঠেন। ওনার চিৎকার শুনে নিচের থেকে অনেকেই দৌড়ে উপরে চলে আসে। ততক্ষণে আওয়াজ পেয়ে সাপটি গর্তের দিকে যেতে শুরু করেছে। প্রথম 2-4 জন যারা উঠে এসেছিলেন তারা দেখতে পেয়েছিলেন যে গর্তের মুখটি দিয়ে একটি বিশাল বড় সাপের লেজ ভিতরে ঢুকে মিলিয়ে গেল, অর্থাৎ তখন সাপটি গর্তের মধ্যে ঢুকে গিয়েছে। এই সাপটিকে আকিব জাবেদ ভাইদের প্রজন্মের মধ্যে ওনার ওই চাচাতো ভাইয়ের ওয়াইফই প্রথম দেখেছিলেন, আর এর আগে যারা দেখেছিলেন তারা তো ওনাদের বাবাদের সময়কালের লোক আর কি। তো এই বিষয়টি আসলে অনেকটাই ভয়ের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ধারণা করা হয় এই গর্তটি মাটির নিচে সেখানে নেমে গিয়েছে যেখানকার সাথে সেই সুড়ঙ্গ পথের এবং বাড়ির পুকুরের একটি সম্পর্ক রয়েছে। এমন ধারণা তৈরি হওয়ার পেছনে কারণটা হলো আকিব জাবেদ ভাইয়ের 3 চাচাতো ভাইয়ের 2 জন ওই পুকুরে নেমেই অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। ওনারা গ্রামের ছেলে হয় যথেষ্ট ভালো সাঁতার জানতেন, কিন্তু প্রতিবারই যখন মৃতদেহ উদ্ধার করা হয়েছে তখন দেখা গিয়েছে সেগুলো পুকুরের নিচের তলদেশে মাথা নিচে এবং পা উপরের দিকে দেওয়া অবস্থায় রয়েছে। বাড়ির 2 ছেলের এরকম অস্বাভাবিক মৃত্যু ওনাদের কাছে বেশ আতঙ্কের জন্ম দিয়েছিল। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আকিব জাবেদ ভাইয়ের ওই 2 জন চাচাতো ভাইয়ের প্রত্যেকেই কিন্তু এক মায়ের এক ছেলে ছিলেন, অর্থাৎ তাদের বোন থাকলেও অন্য কোনো ভাই ছিল না। বাড়ির 2 ছেলের এরকম অস্বাভাবিক মৃত্যুর কারণ হিসাবে বাড়ির মুরব্বীরা ধারণা করেন যে পুকুরের তলদেশেও নিশ্চয়ই ওই গুপ্তধন পাহারা দেওয়ার জন্য ভয়ানক কিছু একটা রয়েছে, যেটি ওনাদের বাড়ির ছেলেদেরকে মেরে ফেলেছে। আর ওই পুকুরটিতে যে ভয়ানক কিছু আছে সেটা শুধু ওনাদের বাড়ির লোকেরাই নয়, আশেপাশের অনেক লোকজনই কিন্তু জানে। আকিব জাবেদ ভাই জানিয়েছেন প্রতি বছর যখন বর্ষার মৌসুমে পানি ওঠে তখন কোথা থেকে যেন বেশ অস্বাভাবিক বড় রকমের 2টি গজার মাছ ওই পুকুরের পানিতে ভেসে আসে। গজার মাছ 2টি পুকুরের পানির উপরিভাগে ওঠে, বেশ কয়েকবার প্রদক্ষিণ করে আবার পানির গভীরে তলিয়ে যায়। এরপর আর খোঁজাখুঁজি বা জাল ফেলা বা অন্য যে চেষ্টাই করা হোক না কেন সেই গজার মাছ 2টিকে কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না। বর্ষা মৌসুমে মাঝে মধ্যেই এই মাছ 2টিকে অনেকেই দেখেছে, আর আজ পর্যন্ত কখনোই নাকি ওই পুকুরের পানি কখনোই একবারেই শুকিয়ে যায়নি। এমনকি যতবারই বিভিন্ন প্রয়োজনে পুকুরের পানি একদম সেচে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে ততবারই মোটর নষ্ট হয়ে গিয়েছে। কোনোভাবেই ওই পুকুরের শেষ পানিটুকু আর সেচে ফেলা সম্ভব হয়নি। তাই ওই পুকুরের নিচ দিয়ে আসলেই কোনো সুড়ঙ্গ পথ আছে কিনা সেটা নিজ চোখে পর্যবেক্ষণ করার সুযোগ কারোরই আসলে হয়নি। তবে ওই পুকুর যে ভয়ঙ্কর কিছু একটা আছে সেই বিষয়ে সবাই মোটামুটি নিশ্চিত। বাড়ির মুরব্বীরা ধারণা করেন ওনাদের এই বাড়িটি আসলে কোনো একটা কারণে অভিশপ্ত হয়েছে। এটি একটি অভিশপ্ত বাড়ি, সেই অজানা অভিশাপের কারণেই হয়তো ওই বাড়িতে এসব ঘটনা ঘটে। বারংবার আসলে ওই পুকুরে এরকম বিভিন্ন ঘটনা ঘটার কারণে এখন আর কারোর ওই পুকুর খনন করে তলদেশে কি আছে বা কি নাই সেটা জানার আগ্রহ নাই। পুকুরটি এখনও ব্যবহৃত হয়,
বাড়ির মানুষ ও আশেপাশের মানুষজন পুকুর পাড়ে নেমে স্বাভাবিক কার্যক্রমই করে। এটাই ছিল মূলত ওই জমিদার বাড়িতে ঘটা বিভিন্ন ছোট ছোট অলৌকিক ঘটনাগুলোর একটি একত্রিত রূপ। ধন্যবাদ জানাচ্ছি আকিব জাভেদ ভাইকে। দারুণ ঘটনা যেটা সৌমিত্র রায়কে দিয়েছেন, আমরা সেটার একটা সামগ্রিক চিত্র এই ঘটনার মাধ্যমে পেয়ে গেলাম। আসলে খুব রহস্যময় একটা বাড়ি, আর যেভাবে বংশ পরম্পরায় ঘটনাটি ঘটে চলছে, নিঃসন্দেহে আসলেই এটি রহস্যময়। আসলেই ওই পুকুরের নিচে কি আছে, সেই সুড়ঙ্গ পথটা দেখতে কেমন, সেই সুড়ঙ্গ পথের আসল রহস্যটাই বা কী, এটা পরিপূর্ণভাবে আজও জানা সম্ভব হয়নি। আর কখনো জানা সম্ভব হবে কি না সেটাও আমরা বলতে পারি না। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি সৌমিত্র রায়কে দিয়েছেন ফিরোজ মাহমুদ হাবিব ভাই। তার মানে ওনার আরও একটি ঘটনা কিন্তু আমরা এখন আপনাদেরকে শোনাচ্ছি। তো ওনার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানায়, আমরা আগেও বলেছি। ঘটনাটির শুরুর সময়কাল আমাদের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের 2-1 বছর পরে। ঘটনাটির স্থান টাঙ্গাইল জেলার কালিহাতী থানাতেই। ওই সময়টাতে ফিরোজ ভাইয়ের দাদা একটি হোটেল চালাতেন। হোটেলটি তেমন বেশি বড় ছিল না, ছোট্ট একটি হোটেল ছিল। ছোট হোটেল হবার কারণে ফিরোজ ভাইয়ের দাদা সব কাজ নিজের হাতে একাই করতেন। মাঝে মধ্যে ফিরোজ ভাইয়ের আব্বু যেতেন দাদা ভাইকে সহযোগিতা করার জন্য। ফিরোজ ভাইয়ের আব্বু তখন বেশ ছোট, আনুমানিক 6-7 বছরের একটি বাচ্চা ছেলে। তাই তেমন ভারী কাজ করতে না পারলেও হোটেলে যে কাস্টমারগুলো আসতো তাদেরকে খাবার প্লেটগুলো এগিয়ে দিতে পারতো। আর ছোটোখাটো আনুষঙ্গিক কাজ যেগুলো থাকে সেগুলো করে দাদাভাইকে একটু সহযোগিতা করত। হোটেলটি ছিল কালিহাতী থানার হামিদপুর বাজারে। ফিরোজ ভাইদের বাড়ি থেকে হামিদপুর বাজারে আসতে পায়ে হেঁটে সময় লাগে 10 মিনিটের মতো। 90 দশকের বাজারঘাট কেমন হতে পারে সেটা যদি আমরা কিছুটা আইডিয়া করতে পারি, তাহলে 70-এর দশকের বাজারঘাট কেমন হতে পারে সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন প্রিয় লিসেনার্স। হামিদপুর বাজারের মাঝখানে ছিল একটি বটগাছ, বিশাল আকারের সেটি। সেই বটগাছটি এখন বর্তমানে নেই, কিন্তু বাজারটি কিন্তু এখনও আছে। মানুষজন বৃদ্ধি পাওয়ার কারণে দোকানপাট বেড়েছে। এই বাড়তি দোকানপাটগুলো হওয়ার জন্যই মূলত বটগাছটিকে কেটে জায়গা বের করে এখন সেই জায়গাটিতে বাজারের বিভিন্ন ঘর তৈরি করা হয়েছে, যেগুলোতে বসে ব্যবসায়ীরা বর্তমানে ব্যবসা করছে। তো দাদার হোটেল যখন ছিল ওই সময়টাতে বাজারে তেমন বেশি দোকানপাট ছিল না, হাতে গোনা কয়েকটা দোকানপাট ছিল। আর এগুলোর মধ্যে ছোটোখাটো 2-1টা হোটেল ছিল, তার মধ্যে এই আমাদের এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যে হোটেল সেটিও একটি। মোটামুটি বেশ ভালোই চলতো ওনাদের হোটেলটি। অনেক মানুষজন বাকিতেও খাবার দাবার খেত, আবার কিছু কিছু মানুষজনকে ফ্রিতেও খাওয়াতেন দাদা। ফিরোজ ভাইয়ের দাদা অনেক বড় একজন মাওলানা ছিলেন। শুধু ওনাদের গ্রামেই নয়, আশেপাশে 2-4-10 গ্রামের মধ্যে দাদা বড় আলেমদের মধ্যে একজন ছিলেন। ছোটবেলা থেকেই উনি অনেক কষ্ট করে আল্লাহর রহমতে বড় হয়েছেন। সংসার জীবনে এসে অনেক কষ্ট করতে হয়েছে। সংসারে বেশি টানাটানি থাকার কারণে ফিরোজ ভাইয়ের আব্বু বেশি লেখাপড়া করতে পারেননি, অল্প একটু লেখাপড়া করেই বাদ দিয়েছেন। আর সংসারে হাল ধরার জন্য উনি দাদার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতেন। হঠাৎ একদিন ফিরোজ ভাইয়ের আব্বু দুপুরবেলা গিয়েছেন হোটেলে, কারণ দুপুরবেলা হোটেলে একটু চাপ থাকে বেশি আর কি, মানুষজন আসে খাবার খাওয়ার জন্য। আর দুপুরবেলা বাজারে লোকজন একটু বেশি থাকে, এই জন্য খাবার খাওয়ার জন্য লোকের পরিমাণটাও হোটেলে একটু বেশিই থাকে ওই সময়টাতে। দাদা একা একা পেরে উঠবে না বলেই ফিরোজ ভাইয়ের দাদি ওনার আব্বুকে, মানে ফিরোজ ভাইয়ের আব্বুকে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছেন দাদাকে একটু সহযোগিতা করার জন্য। ভালোই কাস্টমার আসছে, খাচ্ছে, চলে যাচ্ছে, যে যার মতো খাবার খেয়ে টাকা দিয়ে বের হচ্ছে। কিন্তু এর ফাঁকে একজন মধ্যবয়সী, দেখতে একটু পাগলের মতো অনেকটাই আর কি, একটি লোক হোটেলে ঢুকেই লোকটি ফিরোজ ভাইয়ের আব্বুকে বলে, আমার খিদে লেগেছে, ভাত দে।
ফিরোজ ভাইয়ের আব্বু তখন ছোট মানুষ, উনি তাকে প্রশ্ন করেন যে আপনি কি দিয়ে ভাত খাবেন? স্বাভাবিকভাবেই আমরা হোটেলে গেলে যদি ভাত দিতে বলি বা জিজ্ঞেস করি কি আছে, তখন বিভিন্ন ধরনের তরকারির নাম বলে না, বিভিন্ন মাছের নাম, তারপরে বিভিন্ন ধরনের মাংসের নাম বলে। এই কারণেই মূলত ফিরোজ ভাইয়ের আব্বু বলেছে আপনি কি দিয়ে ভাত খাবেন? তখন ওই লোকটি বলে ডিম দিয়ে ভাত নিয়ে আয়। ফিরোজ ভাইয়ের আব্বু তার কথা মতো তাকে ডিম দিয়ে ভাত খেতে দেন। এদিকে হোটেল আবার কি হয়েছে, পানি শেষ হয়ে গিয়েছে। তো দাদা যান কলসি নিয়ে পানি আনতে টিউবওয়েলের কাছে। তো দাদা যখন পানি আনার জন্য যান, ওই সময় ওই লোকটির খাবার খাওয়া শেষ হয়ে যায়। সে খাবার খাওয়া শেষ করে বিল না দিয়েই চলে যেতে উদ্যত হয়। তখন ফিরোজ ভাইয়ের আব্বু বলে ওঠেন, আপনি টাকা না দিয়ে চলে যাচ্ছেন কেন? এই যে খাবার খেলেন টাকা দিবেন না? তখন ওই লোকটি ধমক দিয়ে বলে, এই বেটা কিসের টাকা রে? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি টাকা পয়সা দিতে পারবো না। ফিরোজ ভাইয়ের আব্বু তো ছোট মানুষ, বুঝে কম, আর দাদা সবসময় শিখিয়ে দিয়েছেন কেউ যখন খাবার খাবে যাওয়ার সময় হিসাব করে তার কাছ থেকে খাবারের টাকা যেন নিয়ে নেওয়া হয়, তারপর তাকে দোকান থেকে বের হতে দিতে হবে। তো ফিরোজ ভাইয়ের আব্বু তো মানতে রাজি না, টাকা ছাড়া তো ওনাকে বের হতে দেবে না। টাকা ছাড়া যখন ফিরোজ ভাইয়ের আব্বু ওই লোকটিকে দোকান হতে বের হতে দিচ্ছিল না, তখন লোকটি ফিরোজ ভাইয়ের আব্বুর গায়ে হাত তোলে। ফিরোজ ভাইয়ের আব্বু তখন 7-8 বছরের ছোট্ট একটি ছেলে, তার গায়ে যদি মাঝ বয়সের একজন মানুষ আঘাত করে, সে কি আর সহ্য করতে পারবে? যখনই সে মেরেছে তখনই ফিরোজ ভাইয়ের আব্বু কান্না করে দিয়েছে, আর এই কান্নার শব্দ গিয়ে পৌঁছায় দাদার কানে। তো দাদা তো পানির কলসি ফেলে দিয়ে দৌড়ে ছুটে আসেন হোটেলের সামনে, এসে দেখেন ফিরোজ ভাইয়ের আব্বু মাটিতে বসে কান্না করছে। ফিরোজ ভাইয়ের আব্বুরা 3 ভাই 4 বোন। 7 ভাই বোনের মধ্যে ফিরোজ ভাইয়ের আব্বু ছিল দ্বিতীয়। আর এটা এরকম যে প্রথমে ফিরোজ ভাইয়ের ফুপি, তারপরে ফিরোজ ভাইয়ের আব্বু, এরকম আর কি। সেই হিসাবে ভাইদের মধ্যে উনি বড় আর কি। আর দাদা ফিরোজ ভাইয়ের আব্বুকে একটু বেশি ভালোবাসতেন। দাদা এসে যখন দেখলেন যে ফিরোজ ভাইয়ের আব্বুর এই অবস্থা, তখন জানতে চাইলেন কী হয়েছে তোর, কান্না করছিস কেন? তখন ওই লোকটা ওইখানে দাঁড়িয়েই ছিল, কিন্তু একটু দূরে নদীর পাড়ে আর কি, ছোট্ট একটি বটগাছ ছিল সেখানে, ওই বটগাছের তলায়। ফিরোজ ভাইয়ের আব্বু তখন দাদাকে বলেন যে ওই যে দাঁড়িয়ে আছে যে লোকটা, ও আমাদের এখানে খাবার খেয়েছে কিন্তু টাকা দেয়নি। আমি যখন টাকা চাইতে গেছি সে টাকা না দিয়ে আমাকে গালিগালাজ করেছে, মেরেছে, আর ধাক্কা মরে আমাকে ফেলে দিয়েছে। তো দাদা যখন শুনেছেন যে এই অবস্থা, যে ফিরোজ ভাইয়ের আব্বুকে ওই লোকটা মেরেছে এবং ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে, এই কথা শুনে ফিরোজ ভাইয়ের দাদা তো রেগে আগুন। কোনো কথা না বলে উনি হোটেলের যেই ঝাপটা থাকে না, যেই ঝাপটা একটা লাঠি দিয়ে খাড়া করা থাকে, ওই ঝাপের লাঠি তো বাঁশ দিয়ে তৈরি করা থাকে, তো ওখান থেকে একটি বাঁশ নিয়ে দৌড়ে গিয়ে ওই লোকটাকে মারতে শুরু করেন আর বলতে থাকেন, তোর এত বড় সাহস, তুই খাবার খেয়েছিস, টাকাও দিস নাই, আবার তুই আমার ছেলের গায়ে হাত তুলেছিস। আমার এই ছোট্ট ছেলে, ও তো তোকে মারতে পারে নাই বলে আমি কি তোরা ছেড়ে দেবো নাকি? আজকে তোকে মেরেই ফেলবো আমি। আমার ছেলেকে আমিই মারি না, আর তুই বেটা খাবার খেয়ে বিল না দিয়ে তুই আমার ছেলের গায়ে হাত তুলছিস। এই বলে ওই দাদাকে তো বেধড়ক পেটানো শুরু করেন। ওই লোকটা দাদাকে মানে তোর প্রতিহত করতে পারে নাই, দাদা যেহেতু লাঠি নিয়ে মারতেছে, তো দাদা ওই লোকটাকে তো বেধড়ক মারধর শুরু করছেন। তো বেশি নয়, মানে 3-4টা বাড়ি দেওয়ার পর বাজারের মধ্যে অনেক মানুষজন ছিল, তারা দৌড়ে এসে দাদাকে আটকায় বলেন যে আরে ও তো পাগল মানুষ না, খাবার খাইছে তো, তাই বলে এইভাবে মারবেন নাকি, থাক ছেড়ে দেন না, মাফ করে দেন আজকের মতো। তখন ফিরোজ ভাই দাদা বলেন, ও সব সময় আমার হোটেলে এসে খেয়ে যায়, কখনো বিল দেয় না, আমি ওর কাছে কখনো টাকা চাইও না, পাগল ভব করে মানুষ, ওর কাছে আর কী টাকা নেব, তা আমি টাকা নিই না, কিন্তু ও আজকে যে কাজটা করছে এটা তো আমি মানতে পারবো না। আমার ছোট বাচ্চাটার গায়ে হাত তুলছে, আমি ওকে ছাড়বো না। এরপর বাজারের মানুষজন সবাই অনেক বুঝিয়ে শুনিয়ে দাদাকে ঠান্ডা করেন আর ওই লোকটাকে ওখান থেকে সরিয়ে দেন। তো তিনি আর কিছু না বলে চুপচাপ ওখান থেকে চলেও যান। তখন মানুষজন সবাই দাদাকে বলে, উনি সাধু মানুষ, ধ্যান ট্যান করে, তোমার ওনাকে এইভাবে মারাটা ঠিক হয়নি। ফিরোজ ভাইয়ের দাদা তখন বলেন, ও যেই হোক না কেন, ও আমার ছোট ছেলের গায়ে হাত কেন তুললো? ও যদি সাধুই হয়ে থাকে, কোন ধরনের সাধু? ও কিসের সাধনা করে? ও সাধনা কি বাচ্চাদের গায়ে হাত তুলতে শেখায়? ছোটো মানুষ না? আর ও যদি সত্যি গুণী মানুষ হতো, কখনোই সে এই ছোটোদের গায়ে এইভাবে হাত তুলতে পারতো না। যাই হোক, এরপর কোনোভাবে পরিস্থিতি শান্ত হয়ে যায় আস্তে আস্তে। এই যে লোকটিকে ফিরোজ ভাইয়ের দাদাভাই মেরেছিলেন, সেই লোকটার ঘর বাড়ি কোথায় বা তার জন্মস্থানই বা কোথায়, সে কোন এলাকার, কেউ বলতে পারে না ঠিকভাবে।
তো ফিরোজ ভাই ওনার আব্বুর মুখে শুনেছেন যে ফিরোজ ভাইয়ের দাদা যখন ছোট ছিলেন তখনও নাকি এই লোকটি দেখতে প্রায় একই রকম ছিলেন। আবার ফিরোজ ভাইয়ের আব্বু যখন ছোট ছিলেন উনিও এই লোকটিকে প্রায় একই রকমই দেখেছেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ফিরোজ ভাই নিজেও ওই লোকটিকে একই রকম দেখেছেন। কি আজব, তাই না? অর্থাৎ ওনারা 3 পুরুষ ধরে দেখে আসছেন ওই মানুষটিকে, যিনি তখন থেকে এখন পর্যন্ত একই রকম দেখতে ছিলেন। না ওনার 2-1টা চুল পেকেছিল, না উনি বার্ধক্যজনিত কারণে কুঁজো হয়ে গিয়েছিলেন। উনি যতদিন জীবিত ছিলেন ততদিন উনি একই রকম ছিলেন। সেই লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা গোঁফ আর পরনে ধুতি। ওনাকে সবাই হেরা সাধু নামেই চিনতেন। কথিত রয়েছে উনি এমন অনেক কিছুরই সাধনা জানতেন যেটা সচরাচর মানুষজন কিংবা ছোটোখাটো সাধক তান্ত্রিক যারা রয়েছেন তারা কল্পনাও করতে পারবে না। এমন কিছু সাধনা উনি করতে পারতেন ভেতরে আসলে আধ্যাত্মিকতার চরম লেভেল না থাকলে এই বিষয়গুলো করা যায় না। প্রথম দিকে গ্রামের মানুষ এতটা বেশি জানতো না, আশেপাশে 2-4 গ্রামে হয়তো বা জানতো কেউ কেউ আর কি। আস্তে আস্তে ওনার নাম ছড়িয়ে পড়ে, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন ওনার কাছে আসতেন ওনাকে দেখার জন্য। সবচাইতে আশ্চর্যজনক বিষয়টি হলো ওনার বয়স কেউ ঠিকভাবে বলতে পারে না। কেউ বলে ওনার বয়স 200 বছর, কেউ বলে ওনার বয়স 300 বছর, আবার কেউ বলে যে ওনার বয়স 350 বছরেরও বেশি হবে। মূলত এই কারণেই মানুষজন তার কাছে আসতো তাকে দেখার জন্য। নিজের চোখে এক পলক ওনাকে দেখে চলে যেত। ওনার সাথে যারা দেখা করতে আসতো সবাই কিছু না কিছু নিয়ে আসতো হাদিয়া হিসাবে। এরকম একজন বয়সের আধ্যাত্মিক লেভেলের মানুষকে দেখতে যাবে আর তার জন্য তো খালি হাতে যাওয়া যায় না, তাই না? তাই কিছু না কিছু নিয়ে যেত সবাই। এখানে একটি আশ্চর্যজনক বিষয় রয়েছে, সেটি শুনলে লিসেনাররা হয়তো অনেকেই বিশ্বাস করতে চাইবেন না। সেটি হলো যেই মানুষগুলো হেরা সাধুর জন্য কিছু কিনে নিয়ে আসতো, সেই জিনিসটা দোকান থেকে কেনার সময় যদি দোকানদারের সাথে দাম দর করতো তারপরে কিনতো, যেমন 1 আলি কলা তার দাম ধরেন 20 টাকা। এখন আপনি দোকান থেকে যখন এই কলা কেনার উদ্দেশ্যে দোকানদারকে দাম জিজ্ঞেস করলেন, দোকানদার বলে 1 আলি 30 টাকা। আপনি যদি তখন দোকানদারকে বলেন না 1 আলি 20 টাকা নেন, এই যে দামাদামিটা করা হলো, এই দামাদামি করে যদি কোনো মানুষ কোনো জিনিস ওনার জন্য নিয়ে যেত তবে উনি সেই জিনিসটা কখনোই গ্রহণ করতেন না। ওই জিনিসটা ওনার কাছে নিয়ে যাওয়ার আগেই অনেকেই বলে দিত যে দামাদামি করছে, উনি তো নিবে না। তারপরে যারা বিশ্বাস করতো না নিয়ে যেত। আর ওনার কাছে নিয়ে যাওয়ার পরে উনি নাকি আগে জিজ্ঞেস করতেন যে এই জিনিসটা আনছিস, আচ্ছা যা তুই নিয়ে যা, এটা আমি নেব না, এটা আমার লাগবে না, তুই ফেলে দে, আর না হলে তুই নিয়ে যায় খা, ওটা আমি নেবই না। কথিত আছে উনি কোনো না কোনোভাবে এই বিষয়টা আগে থেকে জানতে অথবা বুঝতে পারতেন। উনি এমন একটি সাধনা জানতেন যেটির মাধ্যমে যদি কোনো মানুষ তার কাছে যাওয়ার জন্য তার উদ্দেশ্য করে বাড়ি থেকে বের হতো তাহলে সঙ্গে সঙ্গে উনি খবর পেয়ে যেতেন যে অমুক গ্রামের অমুক নামের লোকটা আসছে ওনার কাছে। আর সেই লোকটি কিভাবে আসছে, হেঁটে নাকি গাড়িতে, কার সঙ্গে কী কথা বলছে, এবং সে যে জিনিসটা কিনেছে তার দরদাম করে কিনেছে কিনা, এই সমস্ত বিষয় নাকি উনি জানতে পেরে যেতেন। আর এটার অনেক বাস্তব প্রমাণ এবং সাক্ষীও রয়েছে। এর অন্যতম সাক্ষী হয়েছিলেন ফিরোজ ভাই নিজেই, আর ওনার আব্বু আম্মু তো সাক্ষী আছেনই। সেই ঘটনার একটু পরে আসছি আমরা, বা সেই ঘটনায় একটু পরে যাই। যাই হোক, ফিরোজ ভাইয়ের দাদার সাথে বাজারে ঝামেলার পর বেশ কয়েকদিন তাকে এলাকায় আর দেখা যায়নি। খাবার খেতেও আর আসতেন না। আর আসলে ওনারা তো দেখতেই পেতেন। ব্যাপারটা হলো মানে সত্যিকার অর্থে ফিরোজ ভাইয়ের দাদা ওনাকে মারতে চাননি, কিন্তু নিজের সন্তানের গায়ে যদি কেউ হাত তোলে, তাও এরকম বিনা কারণে, তাহলে কি কোনো পিতা কি চুপচাপ বসে থাকতে পারে? ওই পিতৃত্ব বোধের কারণেই উনি এমনটা করেছেন। সেটা হয়তো বা আরও অনেকেই করতেন। পরবর্তীতে অবশ্য দাদা ওনার কাছে গিয়েছেন এবং কথা বলেছেন, ক্ষমাও চেয়ে নিয়েছিলেন, কারণ রাগের মাথায় তখন ওনার গায়ে হাত তুলে ফেলেছিলেন। যতই হোক বয়সে, হেরা সাধু তো আসলে যেই কাজটি করেছিলেন আপাতত দৃষ্টিতে সেটা ঠিক হয়নি। আর তাছাড়া বয়সও তো হেরা সাধু বড়ই ছিলেন, তারপরেও আসলে ওনার গায়ে হাত তুলেছেন, ক্ষমা চেয়ে নিয়েছিলেন আর কি। আর হেরা সাধুও ফিরোজ ভাই তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এরপর আবার একটা সময় নাকি হেরা সাধু উধাও হয়ে যান।
তখন অনেক মানুষ তাকে খুঁজতে থাকেন, কিন্তু উনি কোথায় যে হারিয়ে গেলেন তার কোনো সাক্ষাৎ কেউ পান নাই। আনুমানিক 3 থেকে 4 বছর পর উনি আবার ফেরত আসেন ওনাদের এই কালীহাতিতে। আসার পর এখানে সেখানে ঘুরতে থাকেন, বটগাছের নিচে বাজারে ঘুমিয়ে থাকতেন, বিভিন্ন জায়গায় পড়ে থাকতেন। এই জন্য কালীহাতি থানার তৎকালীন চেয়ারম্যান আনসার আলী সাহেব ওনার নিজের বাড়িতে হেরা সাধুকে থাকার জন্য একটি জায়গা করে দেন আর বলেন, আপনি এখন থেকে এখানেই থাকবেন সারা জীবন। এরপর থেকে জীবিতকালে তিনি যতদিন ছিলেন ততদিন এই আনসার আলীর বাড়িতেই ছিলেন। এবার আসি মূল ঘটনায়। ওখানকার হাবিবপুর বাজারে এক লোক ছিলেন, তার নাম ছিল বাবু খা। এই বাবু খা ছিলেন একটু জেদিও একগুঁয়ে প্রকৃতির মানুষ। আর এই একগুঁয়ে প্রকৃতির মানুষগুলো তো একরোখা হতে হয়, এটা তো আমরা জানি। তিনি যখন যেটা মনে করতেন সেটা না করা পর্যন্ত ক্ষান্ত হতেন না। তিনি মোটামুটি ভালোই সাহসী মানুষ ছিলেন, তেমন একটা ভয় টয় পেতেন না। কালীহাতি থেকে হামিদপুরের দূরত্ব 1 কিলোমিটার, কিন্তু এই কালীহাতি ও হামিদপুরের মাঝখান দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট নদী যার নাম ঝিনাই। বর্তমানে এই নদীর উপরে ব্রিজ রয়েছে, কিন্তু সেই সময় এই নদীর উপরে ব্রিজ ছিল না। মানুষজন নদী পারাপার হতো নৌকা দিয়ে। তো এই বাবু খাঁর একদিন শখ জাগে হেরা সাধু কীভাবে সাধনা করে সেটা সে দেখবে। এই হেরা সাধু বেশিরভাগ সময় কাটাতেন কোনো শ্মশান ঘাটে অথবা নদীর পাড়ে, এরকম যে কোনো একটা জায়গায়। তো সেদিন ছিল পূর্ণিমা। মাগরিবের আজান শেষ হওয়ার পরপরই এই বাবু খাঁ বেরিয়ে পড়েন হেরা সাধুর খোঁজে। কিন্তু উনি কোথায় আছেন আর কোথায় বসে যে তার সাধনা চর্চা করছেন তা খুঁজতে খুঁজতে বেশ সময় আসলে লেগেই যায়। এক পর্যায়ে গিয়ে এই বাবু খাঁ দেখতে পান নদীর ওই পারে কালীহাতিতে ঘাট রয়েছে, তার একটু পাশেই রয়েছে একটি শেওড়া গাছ। সেই শেওড়া গাছ বরাবর নদীর পাড়ে সাদা ধুতি পরা কেউ একজন বসে আছে। অমনি দৌড়ে তিনি সেই মানুষটার কাছে যান আর গিয়ে দেখতে পান তিনি এতক্ষণ ধরে যাকে খুঁজছেন তিনি এখানে বসে আছেন। আর বসে আছেন তো আসেনি, পুরোই ধ্যানে বসে আছেন, চোখ বন্ধ করে, সাধারণত সাধুরা যেভাবে সাধনা করে সেইভাবে। তো বাবু খাঁ কোনো রকম শব্দ না করে চুপি চুপি এই হেরা সাধুর পাশে গিয়ে বসেন এবং তার ধুতির এক পাশে একটু করে ধরে বলতে থাকেন, সাধু, আমি সেই কখন থেকে আপনাকে খুঁজে বেড়াচ্ছি আর আপনি এখানে বসে আছেন। আজকে আমি আপনাকে আর ছাড়ব না, আমি দেখব আপনি কিভাবে সাধনা করেন। আমি দেখতে চাই আর শিখতে চাই, আপনি কি আমাকে শেখাবেন? তখন হেরা সাধু বলেন, তুই এগুলা শিখে কি করবি? তুই এগুলো শিখতে পারবি না, এটা তোর কাজ না, এটা করার জন্য তোর জন্ম হয়নি, আর এটা তুই পারবিও না। কিন্তু বাবু খাঁ তো নাছোড় বান্দা, সে ছাড়ার পাত্র নয়। সে বলে, আমি পারবো, আপনি আমাকে শিখিয়ে দেন। তখন হেরা সাধু একটু হেসে বলেন, ঠিক আছে, তাহলে তোর একটা পরীক্ষা করি, দেখি তুই কতটা সাহসী নাকি আসলেই তুই একটা ভীতু। যদি ভয় পাস তাহলে কিন্তু আমি তোকে শেখাবো না, আর যদি ভয় না পাস তাহলে তুই যা শিখতে চাস আমি তাই শেখাবো, যদি সেটা আমার জানা থাকে। বাবু খাঁ তো এক বাক্যে রাজি হয়ে যায় আর বলেন, ঠিক আছে, আপনি নেন আমার পরীক্ষা, আমি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হবই। আগেই বলেছি আমরা যে সেদিন ছিল জ্যোৎস্না রাত, আর আশেপাশে মোটামুটি সব কিছুই ভালোই পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। বেশ দূর পর্যন্ত ঝকঝকে জ্যোৎস্না রাতে যেমনটা দেখা যায় ঠিক ওখানে ওইভাবেই দেখা যাচ্ছিল। সুন্দর বাতাসও বইছিল। তখন নদীতে তেমন পানি ছিল না, খুবই অল্প পানি ছিল। কিছু কিছু জায়গা দিয়ে মানুষজন পায়ে হেঁটেই নদী পার হয়ে যেতে পারত, আবার কিছু কিছু জায়গা দিয়ে অনেক বেশি পানি ছিল। যে সমস্ত জায়গা দিয়ে পায়ে হেঁটে পার হওয়া যেত সেখান দিয়ে হাঁটু পানির মতো পানি ছিল। হেরা সাধু বলেন, কিরে বাবু, তাহলে এবার শুরু করি, তুই তৈরি তো? এই আমি চোখ বন্ধ করে ধ্যানে বসলাম। আমি ধ্যান থেকে উঠে যদি তোকে আমার পাশে দেখতে পাই তবেই তুই পরীক্ষায় উত্তীর্ণ হবি। বাবু খাঁ সম্মতি দেন তাতে। এমন সময় মুহূর্তের মধ্যেই কী যেন হলো, আর হঠাৎ করে বাবু খাঁ দেখতে পেলেন যে ওনারা এতক্ষণ যে জায়গাটা থেকে বসেছিলেন সেখানে আর নেই। ওনারা দুজন নদীর মাঝখানে পানির উপরে বসে আছেন, আর যে জায়গাটাতে বসে আছেন সেই জায়গাটা অনেক বেশি গভীর। তখন তো বাবু খাঁ ভয়ে হেরা সাধুর ধুতি আর একটু শক্ত করে ধরেন যেন পানিতে তলিয়ে বা ডুবে যাওয়ার পরিস্থিতি তৈরি না হয়।
বা পরিস্থিতি তৈরি হলেও সাধুর ওই ধুতি টেনে ধরে পানির উপরে ভেসে থাকতে পারে। বিষয়টা অনেক হাস্যকর মনে হলেও আসলে ব্যাপারটা এরকমই ছিল। কখনো কেউ কখনো পানিতে ডুবে যাওয়ার সময় যদি কারো লুঙ্গি বা ধুতির মধ্যে টেনে ধরে, তবে কিন্তু পানির মধ্যে ডুবে যাওয়া থেকে বেঁচে যাওয়া সম্ভব। আপাতত দৃষ্টিতে সেটাই মনে হয়। তা যাই হোক, সে শক্ত করে ধুতিটি ধরে আর নিজের মনকে নিজেই সান্ত্বনা দেয়, এই বলে যে এটা কিছুই না, এগুলো আসলে চোখের ধোঁকা। চোখের ধোঁকা মনে করে সে নিজের মনকে বুঝ দিচ্ছে। এই কথা চিন্তা করতে করতে সে পেছন থেকে পানির শব্দ শুনতে পায়। যেমন প্রচণ্ড গতিতে কোনো পানি কোনো দিক দিয়ে যদি শো শো শব্দ করে যায়, ওই রকম। আর মনে হচ্ছে বন্যার বানের পানি যখন ভেসে আসে তখন যেরকম শব্দ করে আসে ওই রকম শব্দ, বা নদী দিয়ে যখন পানি ভেসে আসে অনেক বেশি পানি যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ তার কানে আসে। এরকম শব্দটা সঙ্গে সঙ্গে পিছনের দিকে তাকিয়ে দেখতে পায় যে পাহাড় সমান উঁচু হয়ে পানির ঢেউ আসছে তাদের দিকে। এতক্ষণ তো ঠিক ছিল, পানির উপরে বসে আছে, এটা না হয় চোখের ধোকাই ছিল, কিন্তু এবার যে বিশাল আকারের পানির ঢেউ দেখতে পাচ্ছে, এটা কি চোখের ধোকা নাকি সত্যি? বাবুখা এই চিন্তা করছে আর তার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আর কাঁপবেই বা না কেন, তাই না? কোনো মানুষ যদি এমনটা দেখতে পায় যে এত উঁচু উঁচু ঢেউ আসছে, তাহলে যে কোনো মানুষই তো ভয় পাবে। তাও আবার নদীর মাঝখানে পানির উপর বসে আছে, তাহলে এত উঁচু আকারে যে ঢেউগুলো আসছে সেগুলো যদি তার গায়ে লাগে বা ওদের উপর দিয়ে যায়, তাহলে কি কোনোভাবে বাঁচা সম্ভব? নিশ্চয়ই না, নিশ্চিত মৃত্যু। সাধারণত আমরা মানুষ যারা আছি তারা তো এটাই ভাবব। তো বাবুখার যখন কাঁপাকাঁপি বেড়ে গেছে তখন সাধু বলে ওঠেন, কিরে বাবু, ভয় পেয়ে চলে গেলি নাকি পাশ থেকে? বাবুখা বলেন, না গো সাধু, ভয় পাবো কেন, আপনি তো আমার সাথেই আছেন। একথা শুনে হেরা সাধু বলেন, আচ্ছা ঠিক আছে, দেখি তুই কতক্ষণ টিকতে পারিস। এই কথা বলতে বলতেই এত বিশাল আকারের পানির ঢেউ কাছে আস্তে আস্তে কীভাবে যেন উধাও হয়ে গেল। বাবুখা স্তব্ধ হয়ে কতক্ষণ বসে রইলেন আর চিন্তা করতে থাকেন যে এরপর না জানি কি হয়। তিনি প্রতিটা মুহূর্তেই যেন আতঙ্কের মধ্যে কাটাচ্ছেন। যদিও বা তিনি একজন সাহসী মানুষ, কিন্তু এমন অলৌকিক জিনিস তো উনি জীবনে আর কখনো দেখেননি বা অনুভবই করেননি, তাই ভয় তো লাগবেই। কিন্তু সেটা হেরা সাধুকে উনি বুঝতে দিতে চাচ্ছেন না। বেশ কিছুক্ষণ চুপচাপ কেটে যায় সময়। হঠাৎ করে সামনের দিকে উনি দেখতে পান অনেক দূর প্রান্ত থেকে পানির উপর দিয়ে আগুন ভেসে ভেসে আসছে। ঠিক একটু আগে যেমন বিশাল আকারের পানির ঢেউ আসছিল এরকম এখন একই রকমভাবে পানির নয় আগুনের ঢেউ আসছে, চারদিকে যেন পুরে ছারখার করতে করতে আসছে। এবার বাবুখা আগের বারের থেকেও দ্বিগুণ ভয় পেল, কিন্তু যতই ভয় পান না কেন উনি চেষ্টা করছিলেন সেটা বাইরে প্রকাশ না করতে। হেরা সাধুকে উনি বলে বসেন, সাধু, আপনি এসব কি ছোট বাচ্চাদের খেলা দেখাচ্ছেন? এগুলো দেখিয়ে আপনি কি আমাকে ভয় পাওয়াইতে চান? আমি এগুলো দেখে ভয় পাই না। এই শুনে হেরা সাধু বলেন, ও তাই নাকি রে, ঠিক আছে, দেখি তোর সাহস কত দূর। যখনই হেরা সাধু কথা বলেছেন তখনই ওই সেই আগুনের ঢেউ কোথায় যেন উধাও হয়ে গেল। আর জ্যোৎস্না রাতে হঠাৎ করেই কেমন যেন নেমে এলো কালো আধার, মানে ঘুটঘুটে অন্ধকার চারদিকে। চারদিকটা এতটাই অন্ধকার হয়ে গিয়েছিল যে 2 হাত দূরে কি রয়েছে সেটাও দেখা যাচ্ছে না। কয়েক মুহূর্ত পরেই বাবুখা দেখতে পায় তাদের চারপাশে বিশাল বিশাল আকারের 4 জন মানুষ ঘুরছে। তারা আলখেল্লার মতো লম্বা পোশাক পরিহিত। সেই মানুষগুলো এতটাই লম্বা ছিল যে দেখে মনে হচ্ছিল তাদের বুকের উপরের অংশ হারিয়ে গেছে, মানে ওই দিকটা তার দেখাই যাচ্ছে না, এত লম্বা। বুকের নিচ থেকে পা পর্যন্ত দেখা যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে না, এতটাই বিশাল। আর তাদের কাপড়গুলো এতটাই উজ্জ্বল ছিল যে তাদের আশেপাশে 30 থেকে 40 গজ জায়গা আলোকিত হয়ে গেছে, আর বাকিটুকু অন্ধকার। শুধু তারা যেখানে রয়েছে সেখান থেকে 30 থেকে 40 গজ জায়গার আশেপাশে আলোকিত, ওই অদ্ভুত পোশাকের কাপড়ের আলোয় আলোকিত হয়ে আছে আর কি। এত বড় বড় মানুষগুলোকে দেখে বাবুখা ভয়ে হেরা সাধুর গায়ে ঘেঁষে বসে আর কি। তখন হেরা সাধু বলে ওঠেন, কিরে বাবু, তুই আমার গায়ের সাথে লেগে বসলি কেন রে?
এখন যদি সত্যি কথা বলে দেয় বাবু খাজা সে ভয় পেয়েছে, আর ভয় পেয়ে এমনটা করেছে, তাহলে তো সাধুর কাছ থেকে কিছু শিখতে পারবে না। তাই সে বলে, অনেকক্ষণ একভাবে বসেছিলাম তো পাটা ব্যথা করছিল, তাই একটু আরাম করে বসতে গিয়ে আপনার সঙ্গে ঘষা লাগলো। বাবুখার এই কথা শুনে হেরা সাধু হেসে উঠে বলেন, তুই অনেক চালাক একটি ছেলে, যা, জীবনে তোর আর কোনোদিন অভাব হবে না, তোকে আমি আশীর্বাদ করে দিলাম। এ কথা বলার পর সাধু তার চোখ খুললেন, আর সব কিছু একদমই আবার আগের মতো হয়ে গেল। অর্থাৎ ওনারা সর্বপ্রথম যেখানে বসেছিলেন ঠিক সেই জায়গাটিতেই বসে আছেন। এখন আর কোনো দিকেই কোনো কিছু নেই, কোনো ভয় নেই। হেরা সাধু তখন ঘাড় ঘুরিয়ে দেখতে পান যে বাবুখা ওনার ধুতি আঙ্গুল দিয়ে পেঁচিয়ে ধরে আছেন। তখন হেরা সাধু হাসতে হাসতে বলেন যে, হ্যাঁ রে বাবু, তুই আমার ধুতি কেন ধরে রাখছিলি? সেই জন্যই তো তুই বেশি ভয় পাস নাই আর এখান থেকে ভেগে যাস নাই। তাই যদি না হতো তাহলে আজ পর্যন্ত কতজন আসলো, কেউ টিকতে পারলো না, তুই থেকে গেলি। তুই সত্যি ভাগ্যবান, আর তুই আসলেই ভাগ্যবান, এটা আমাকে বলতেই হবে। বল, তুই কি খেতে চাস? তখন রাত আনুমানিক 2:30 কি 3টা বাজে। এত রাতে এই নদীর পাড়ে, তাও আবার এই অজপাড়াগা গ্রাম, এখানে রাতের খাবার কোথা থেকে আসবে? এই চিন্তা করে বাবুখা বলেন, এত রাত্রে আপনি খাবার পাবেন কোথায়? হেরা সাধু বলেন, তুই শুধু বল যে তুই কি খেতে চাস। বাবুখা বলেন, আপনি যা খাওয়াবেন আমি তাই খাবো। তখন হেরা সাধু বলেন, ঠিক আছে, তাহলে তুই চোখ বন্ধ কর। আমি যতক্ষণ না বলবো চোখ খুলতে, ততক্ষণ তুই চোখ খুলবি না। আর যদি চোখ খুলিস তাহলে তো নিশ্চিত মৃত্যু। যদি মরতে না চাস তাহলে চোখ খুলবি না। বাবুখা বলেন, আচ্ছা, আপনি যেমনটা বলবেন। এই বলে সে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গেই এই বাবুখা শো শো করে শব্দ শুনতে পায় মনে মনে, বা তার কানে শব্দ ভেসে আসে আর কি। তার মনে হচ্ছিল যেন তার 2 কানের পাশ দিয়ে কোনো কিছু দ্রুত গতিতে যাচ্ছে। কয়েক মুহূর্ত পরে সব নিশ্চুপ। হঠাৎ হেরা সাধু বলে ওঠেন, বাবু, এবার চোখ খোল। চোখ খুলেই বাবুখা দেখতে পায় তারা দুজন একটি হোটেলে বসে আছে, আর সেটা ভারতের কলকাতা শহরের কোনো একটা মিষ্টির হোটেল। বাবুখা তেমন ভালো একটা পড়তে জানতো না, তবে কোনো ক্রমে বানান করে পড়ে দেখেন যে সেখানে একটি বোর্ডে হোটেলের নামের নিচে কলকাতার ঠিকানা লেখা। বিষয়টি লক্ষ্য করে বাবুখা প্রথমে খুবই ভয় পেল। হেরা সাধু তাকে আশ্বস্ত করেন। এরপর সেই দোকানের মিষ্টি মিঠাই বাবুখাকে পেট পুড়ে খাইয়ে হেরা সাধু জিজ্ঞেস করেন, তোর খাওয়া হয়েছে নাকি আরও খাবি? তখন বাবুখা বলেন, না গো সাধু, আর খেতে পারবো না। তখন হেরা সাধু বলেন, এবার তাহলে তুই আবার চোখ বন্ধ কর, আমি যখন বলবো তখন চোখ খুলবি, তার আগে নয়। যথারীতি সে চোখ বন্ধ করে। এরপর সেই আগের মতো চোখ বন্ধ করার সাথে সাথে কানের দুপাশ দিয়ে মনে হচ্ছে যেন অনেক দ্রুত গতিতে বাতাস বয়ে যাচ্ছে। কয়েক মুহূর্ত পরেই সাধু বলে যে, এবার চোখ খোল। চোখ খুলে দেখতে পায় তারা পূর্বে যেখানে বসেছিল ঠিক সেইখানে আবার চলে এসেছে। তখন হেরা সাধু বাবুখাকে বলেন, এই যে তোকে আমি আজকে মিষ্টি খাওয়াইলাম, এই কথা তুই কাউকেই বলবি না। যদি বলিস তাহলে কিন্তু তোর অনেক ক্ষতি হবে, আর সেই ক্ষতি থেকে আমি তোকে রক্ষা করতে পারবো না, কারণ সব কিছুর একটা নিয়ম আছে। কাজেই যদি তুই নিজের ক্ষতি নিজে করতে না চাস তাহলে মুখ বন্ধ রাখবি। এখন সমস্যা হলো, এই বাবুখা ছিল একটু পেট পাতলা মনের মানুষ, কোনো কিছু নিজের মনের মধ্যে গোপন করে রাখতে পারতো না, সে বলে দিত। সেখান থেকে বাবুখা সেদিন ফেরত আসেন এবং বেশ কিছুদিন কাউকে কিছু বলেন না, কিন্তু একদিন কথার ছলে আড্ডায় বসে কারোর সাথে গল্প করতে করতে সেদিন রাতের ঘটনার কথাগুলো বলে ফেলে। আর একে একে একজন দুজন করতে করতে আস্তে আস্তে চারপাশে সবাই এই খবর পেয়ে যায় যে হেরা সাধুর কাছ থেকে সে মিষ্টি খেয়েছে কলকাতায় গিয়ে, আর হেরা সাধুই নাকি বাবুখাকে সেখানে নিয়ে গিয়েছে। মানুষজন তো একের পর এক হেরা সাধুর কাছে যেতে থাকে আর আবদার করতে থাকে মিষ্টি খাওয়ানোর জন্য। তখন হেরা সাধু এসব জ্বালা যন্ত্রণা থেকে বাঁচতে অনেক বছরের জন্য উধাও হয়ে যান। কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। এর প্রায় 1 যুগ পরে ফেরত আসেন সেই কালীহাতিতেই আনসার চেয়ারম্যানের বাড়িতে আবার বসবাস করতে থাকেন। তারপর আর কোনোদিন কাউকে এভাবে তিনি নিজের কাছে যেতেও দেননি, আর কাউকে মিষ্টিও খাওয়াননি। যতদিন উনি জীবিত ছিলেন সবসময় একা একাই থাকতেন, আর মানুষজনকে ওনার বেশি কাছে যেতে দিতেন না।
1999 সালের এপ্রিল কি মে মাসের দিকে ফিরোজ ভাইয়ের আব্বু আম্মু ও ফিরোজ ভাইয়ের আরও কয়েকজন আত্মীয় হেরা সাধুর কাছে যান। হেরা সাধুর সাথে দেখা করার জন্য ওনার আম্মু জোরাজুরি করেছিলেন। এই কারণেই মূলত ওনার আব্বু ওনাদেরকে নিয়ে গিয়েছিলেন। আর ওখানে যাওয়ার আগে ওনারা কালীহাতি বাস স্ট্যান্ড থেকে আঙ্গুর ও কমলা কিনে নিয়ে যান। এই আঙ্গুর এবং কমলা কেনার সময় দরদাম করে কেনা হয়েছিল বলেই হেরা সাধু এই ফলগুলো গ্রহণ করেননি। উনি যে ঘরে থাকতেন সেই ঘরের সীমানায় যাওয়ার আগেই উনি বলেছিলেন, তোদের হাতে যেগুলো আছে ওগুলা নিয়ে ওখান থেকেই চলে যা, এদিকে আর আসবি না। যা যা তুই করে এসেছিস আর যা যা জানার জন্য এসেছিস তোর ইচ্ছা পূরণ হবে, এখন যা। ওই সময় ফিরোজ ভাইয়ের ছোট বোন ওনার মায়ের গর্ভে ছিল, আর ওনার আম্মু হেরা সাধুর কাছে গিয়েছিলেন মূলত দোয়া নিতে। ফিরোজ ভাইয়ের আম্মু কিন্তু এসব কোনো কথা ওনাকে কখনো বলেন নাই এবং উনি শোনেনও নাই, কিন্তু কীভাবে যেন ফিরোজ ভাইয়ের আম্মুর মনোভাব বুঝে গিয়েছিলেন। আর কি করেই বা বুঝলেন যে এই ফলগুলো দরদাম করে কিনে আনা হয়েছে? তিনি স্পষ্টভাবেই বলেছেন, তোদের 2 দামের জিনিস আমি নেব না, তোরা জানিস না যে আমি 2 দামের জিনিস নেই না। সেই দিন ফিরোজ ভাইয়েরা ওখান থেকে ফিরে আসেন, ওনার সঙ্গে দেখা করতে পারেননি। অবশ্য পরবর্তীতে আবার যখন ফিরোজ ভাইয়েরা গিয়েছিলেন তখন উনি দেখা করেছিলেন আর ভালোভাবে কথাও বলেছিলেন। হেরা সাধু মূলত হিন্দু মতেই বেশিরভাগ সাধনা করতেন। ওনার ভক্তদের কাছে উনি শ্রী শ্রী হেরা ব্রহ্মচারী নামেও পরিচিত। অনেক খোঁজাখুঁজির পর একটি ভাষা তথ্য পাওয়া যায় যে হেরা সাধুর জন্ম আনুমানিক 1662 সালে কলকাতার ব্যারাকপুরে হয়েছিল। তবে এটি কতটুকু সত্য তা নিশ্চিতভাবে বলা কঠিন। 2012 সালে হেরা সাধু মারা যান। সেই হিসাবেই মূলত দাবি করা হয় হেরা সাধু 350 বছর বয়সে দেহত্যাগ করেন। এভাবেই সুদীর্ঘ জীবনের পরিসমাপ্তি ঘটে রহস্যময় এক সাধকের। শ্রোতারা চাইলে ইন্টারনেটে সার্চ করে হেরা সাধুকে নিয়ে আরও অনেক তথ্য পেতে পারেন। এটি ছিল সেই রহস্য মানব হেরা সাধুকে নিয়ে আমাদের এবারের এপিসোডের একটি বিশেষ ঘটনা। সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে উপভোগ করেছেন, আর ধন্যবাদ জানাচ্ছি সৌমিত্র রয়কে। আরও ধন্যবাদ জানাচ্ছি যারা সৌমিত্র রয়কে ঘটনাগুলো দিয়েছেন। সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করছি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা, ভালোবাসা, আল্লাহর রহমতে আমরা অনেকটা পথ ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো, এই কামনা যেমন করি এবং আশা করব আপনারাও আমাকে সবসময় এই ভালোবাসা দিয়ে আগলে রাখবেন এবং সহযোগিতা অব্যাহত রাখবেন। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম।